ভালো। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। রৌদ্রের মধ্যে কি সুন্দর হাওয়া না আজকে। সকালবেলা উঠে যে ব্রাশ নিয়ে চলে আসলাম রোদে। ভালো লাগে সকালবেলা রোদটা না। তবে ব্রাশটা করি। আর এই শাকগুলোর মাঝখানে না অনেক ঘাস হয়েছে, ঘাসটা না থাকলে না শাকটা বড় হবে। নিজের হাতে যে কোনো চাষ করলে প্রত্যেক দিনই ইচ্ছে করে সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক একটু সময় ফ্রি ফেলে গিয়ে দেখে আসি যে কীরকম হয়েছে। তাই ব্রাশ হাতে নিয়ে ওদিকে বাবাদের ক্ষেতটা দেখে এদিকে চলে আসলাম আমাদের ভুট্টা গাছগুলো দেখতে। আর এসে দেখি যে এই যে ছোট্ট শাকগুলো হয়েছে তার মাঝখানে প্রচুর ঘাস হয়েছে, অনেক ছোট। সেইগুলো একটু হাত দিয়ে তুলে দিচ্ছিলাম। এই দেখো, এইগুলো কি ঘাস জানি না, প্রত্যেকটা শাকের যেমন নাম থাকে সেরকম কিন্তু ঘাসগুলোরও নাম আছে। তবে এই ঘাসগুলো ছাগল খুব খায়। আর অনেক ছোট লাল রঙের ওই ঘাসগুলো হয় না, একদম শাকের মতোই কিন্তু দেখতে। তারপরে বাড়িতে এসে মেয়েকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়ে এই যে ওর টেবিলটা বের করে দিচ্ছি। এখানে বসেই এখন বই পড়ে, কারণ এই জায়গাটা একটু পরে খুব সুন্দর একটা রোদ উঠবে। আর পাকা বা মাটি থেকে যেহেতু এখন ঠান্ডা ওঠে, এই জন্য কার্পেটের উপরে ওকে বসিয়ে দিচ্ছি না। তাই টেবিল যেহেতু আছে এখন, তো ওই টি টেবিলটার মধ্যেই বই পড়তে বসিয়ে দিই। আর দেখো, এই ঠাকুরের সিংহাসনটা কিন্তু বাবা নিজের হাতে বানিয়েছে। বাবা এখানে এই যে ঠাকুরের সিংহাসনটা খুলে গিয়েছে, ওটা ঠিক করছে। এটা আমারটা না, এটা ওই ঘরেরটা। আর এই ঠাকুরের সিংহাসনটা কিন্তু বহু দিনের পুরানো সিংহাসন। পুরানো দিনের জিনিসগুলো কিন্তু যেরকম হচ্ছে শক্ত মজবুত, আর সেরকমই কিন্তু অনেক ডিজাইন দেওয়া থাকে। আর বিশেষ করে ওই বাবাদের ঘরের আলমারিটা, ওটা কিন্তু একদম শাল কাঠের। এই দেখো জুই সোনা প্রণাম করছে। আর শাল কাঠের জিনিসের তো প্রচুর দাম। আগেকার দিনে বাবারা এক কথায় বলতে গেলে মানে ধনী টাইপের ছিল, তো তিনটা নাকি দোতলা ছিল কাঠের। তো ওইগুলোই আর কি শাল কাঠেরও ছিল। আজকে শালিক পাখিগুলো আসেনি কেন? দেখো, লেবু গাছটাতে কিন্তু অনেক নতুন পাতা বেরিয়েছে। আর এই গাছটা এখানেই থাকবে, গাছটা কাটবো না, কারণ যেহেতু ওই সাইডে হালকা একটু জায়গা রেখে দিয়েছি। তো এই দিকেও পিছনে অনেকটা জায়গা আছে, ওই সুপারি গাছগুলো সাইড দিয়ে যাওয়া আসা করা যাবে আর কি। আমরা অনেক সময় কি করি যে নতুন জিনিস নিয়ে আসলে পরে পুরনো ফার্নিচার, পুরনো জিনিস সেইগুলো আর ঘরে রাখতে চাই না। কিন্তু আমি ভেবেই রেখে দিয়েছি যে বাবাদের ঘরের ওই আলমারিটা অনেক পুরানা, যত বছরই হোক না কেন আমি কিন্তু ভবিষ্যতে ওটাকে অনেক সুন্দর করে বার্নিশ করে একদম যত্ন সহকারে রেখে দেব। আমার যত জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর আছে, প্রত্যেকের ঘরে একটা করে হলেও সেই পুরানা দিনের জিনিস আছে। কারো ঘরে পুরনো দিনের খাট, কারো ঘরে হচ্ছে ড্রেসিং টেবিল, প্রত্যেকের ঘরে একটা না হলে একটা আছে। তো ওই আমাদের ঘরে এই আলমারিটা আছে। যাই হোক, রান্নাঘরটা গোছাতে এসে এই র্যাকটা চোখে পড়লো, এত নোংরা লাগছিল দেখতে, ভাবলাম আজকে একটু ধুয়ে দিই। আর ওইদিকে মেয়েকে পড়াচ্ছিল, ও একটু পড়িয়ে বাজারে চলে গিয়েছিল, তারপরে কিন্তু বাকিটা আমিই পড়িয়েছিলাম। এখন নতুন ক্লাস, তাই অনেক নতুন পড়া। যেমন এখন এই সময়টা হচ্ছে ওর বানান শেখার, তো বানানটা ওকে ভালো করে শেখাইতে হয়। টিউশন থাকলে বিকেলবেলাটা টিউশন থেকে আসার পর আর পড়তে চায় না, তো এই জন্য সকালবেলাটা যেমন করে ওকে পড়ানোর চেষ্টা করি। আর ওকে পড়াইতে গিয়ে এদিকে আমার কাজগুলো একটু পিছিয়ে যায়, এর জন্যই অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই খয়েরি রঙের র্যাক ঝুড়িটা যেহেতু বাইরে থাকে, বাইরে প্রচণ্ড ধুলা, হাওয়া বাতাসে খুব নোংরা হয়েছে। কয়েকদিন ধরে ভাবছিলাম যে এটা বের করে ধুই, কিন্তু সময়টাই হচ্ছিল না। আজ সকালবেলা এই যে ঘর গোছাতে গিয়ে বের করে নিলাম। এই যেটা দিয়ে বসে বসে নিচ্ছি, কিছুদিন পর করে দিতে হয়, কালো দেখতে পাই। আমাদের এদিকে না দূরে কোথাও একটা কীর্তন হচ্ছে, তো সেখান থেকেই কীর্তনের আওয়াজ আসতেছে। যাই হোক, এদিকে র্যাকটাই যে রোদের মধ্যে দিয়ে দিলাম। আর এই র্যাকের মধ্যে যা মশলার বয়মগুলো ছিল সেগুলো আপাতত টেবিলের মধ্যে রেখে দিয়েছি, একটু পরে শুকাইলে গুছিয়ে রাখবো। আর এখন আমি শাক বাছবো, একটু শাকের গামলা নিয়ে বারান্দায় বসে পড়লাম। এইগুলোকে বলে ঢেমসি শাক, আর এগুলো হালকা লাল টাইপের হয়। আর ঢেমসি শাক খেতে হালকা টক লাগে আর কি। তো এইগুলো নিয়ে এসেছে শাশুড়িমা ননদের বাড়ি থেকে। কি সুন্দর শাক, ওদের এই শাকগুলো খুব পড়েছে। তো দেখো কত শাক,
আর এই যে আমাদের এদিকে এরকম বতুয়া শাক পাওয়া যায় না এখন। হ্যাঁ, ক্ষেতের মধ্যে কিনতে পাওয়া যায় বাজারে। হ্যাঁ, সব একসাথে মিক্স আছে বতুয়া শাকগুলো, এগুলো বাছাই। এই দেখো বতুয়া শাক, কি সুন্দর বড় বড় বতুয়া শাক। বেতো শাক বলে অনেকে এটাকে, আমরা বলি বতুয়া শাক। তো বতুয়া শাকটা একটু ঝেড়ে নিতে হবে। ওখানে ঘরে অনেকগুলো শাক রে। হ্যাঁ, আমি ঢেমসি শাকটা আগে বাছি। ডেমসি বেশি বড় বড় ডান্টাগুলো বয়া লাগে রে। ডান্টাগুলো বয়া লাগে, হ্যাঁ, পাতালা খালি ডান্টাগুলো সেই বয়া লাগে। কালকে বাবা শাক তুলি আনছে, এখানে ডান্টায় ডান্টাগুলো শাক, তবু টেস্ট লাগে রে এগুলো শাক, ওই যে শাকগুলোর সেই টেস্ট। পাতাগুলো নেব আর আগালটা নেব, যে ডগাটা। ডাটাটা কিন্তু ফেলে দিলাম, এই দেখো কতগুলো ডাটা। মানে এই শাকগুলো না কম হয়ে যায় কিন্তু রান্না করার সময় অনেকটা, আর শাকের থেকে ডাটাই বেশি। শাক বাছতে আমার বরাবরই খুব ভালো লাগে, তবে একটু সময়। আজকে হচ্ছে শনিবার, জুইশনের স্কুল বন্ধ আছে, কারণ আজকে স্কুলে মিটিং ডেকেছে। কিন্তু মিটিংয়ে আর যাওয়া হবে না মনে হয়, কারণ প্রচুর কাজ পড়ে আছে এখনও। আমার জেঠি শাশুড়ি যেহেতু ওই স্কুলে পড়ায়, তো ওনার কাছেও জানতে পারি যে মিটিংয়ে কী নিয়ে আলোচনা হলো। আর বতুয়া শাকগুলো যেহেতু বাছা আছে, এগুলো আর বাছার দরকার নেই, আর একটু ঝেড়ে নিচ্ছে আর কি। তারপরে এই দেখো শাশুড়িমা এখানে 2 ভাগ করছে শাকগুলো, কারণ আমি অর্ধেক করব রসুন দিয়ে আর অর্ধেক হবে রসুন ছাড়া। আর যেহেতু শনিবার নিরামিষ খায়, তো উনি শুধু ওনার জন্য মানে রসুন ছাড়া করবে, আর আমাদের জন্য আমি রসুন দিয়ে করব। রসুন দিয়ে ছাড়া শাক আবার এমনিতে বেশি একটা ভালো লাগে না। আমরা যে কোনো শাকের মধ্যেই রান্না করলে রসুনটা দেই। আলু গাছগুলো যখন একদমই উঠে নিই, তখন থেকেই তোমাদের সাথে শেয়ার করি। দেখতে দেখতেই চোখের সামনে কত বড় হয়ে গেল গাছগুলো। আবার কিছুদিন পর এই গাছগুলোই পচে নষ্ট হয়ে যাবে যখন আলুটা বের করা হবে। প্রকৃতির সৌন্দর্য কখন ফুটে ওঠে আবার কখনো নষ্ট হয়ে যায়, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? কমপ্লিট হইলো, এখনও বিছানাটা তোলা হয়নি। এই যে এখন এখান থেকে গিয়ে বিছানাটা গোছাবো। এদিকে আসলাম, ওই যে জুয়ের পাপার মোজাগুলো ধুয়ে দিলাম ওই যে বাসে, তারপরে জুয়ের শুয়েটার ধুয়ে দেওয়ার পর এদিকে মেলে দিতে আসলাম। তো দেখি কি সুন্দর করে আলু ক্ষেতগুলোর মধ্যে স্প্রে করছে, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। এই ছোট্ট গাছগুলোকে বড় করে তোলার জন্য কতটা যত্ন করা হয়। একবার লাঙল টানা হয়, একবার হচ্ছে সার দেওয়া হয়, আবার স্প্রেও করা হয়, আবার জলও দেওয়া হবে। তো প্রত্যেক দিন দেখি দিনের পর দিন আমার শাকগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে, তাই একটু শাকগুলোতে আর ফুলের চারাগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর অ্যালোভেরার গাছটা ওই ঝুড়িটাতে ভালো হচ্ছিল না, যেহেতু শাকটা বড় হচ্ছে, তাই ওখান থেকে তুলে আমি বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে এসে দেখি যে এক ঝুড়িটা শুকিয়ে গিয়েছে, তাই এখন মশলার বয়ামগুলো জায়গা মতো গুছিয়ে রাখি। আমার এই ছোট্ট রান্নাঘরটা এই জায়গাতে দেখতে হয়তো ভালো লাগে না, অগোছালো লাগে, কিন্তু আমার কাজকর্মগুলো আর রান্না করতে না বেশ সুবিধা হয়েছে। আগের থেকে তো অনেক ভালো হয়েছে বলো। কারণ আমার এই ছোট্ট টিনের কুঁড়ে ঘরে মানে থাকার ঘরটাতে মানে সব কিছু এক জায়গায় থাকলে না খুব অসুবিধা হয়। বিশেষ করে কেউ আসলে পরে হাতের কাছে একদম অস্থির হয়ে যায়, কি করব আর কি না করব, এই এক ঘরের মধ্যে সব কিছু। তাই বাইরে বের করে তো আমার বেশ সুবিধা হয়েছে। আর না হলে গরমের দিনেও, ঠান্ডার দিনেও হয়তো ভিতরে থাকলে সুবিধা হয়, কিন্তু গরমের দিনে খুব অসুবিধা হয় জানো। ভাবো তো, এমনিতে ছোট্ট একটা টিনের কুঁড়ে ঘর, তার উপরে এত কিছু জিনিস ঘরের মধ্যে, তার উপরে কয়েকজন বসলে একদম জায়গা ভর্তি হয়ে যায়, তার উপরে আবার এক সাইডে রান্নাঘর। কি একটা পরিস্থিতি, যেই আসতো সেই দেখে বলতো যে এইভাবে মানে কেমন করে কষ্ট করে রান্না করো, দম বন্ধ হয়ে যায়। কিন্তু উপায় ছিল না। তারপরে তো ওই চিন্তা ভাবনা করে পাটকাঠির একটা বারান্দা দিলাম, রান্নাঘরটা বের করলাম। আবার সেই পাটকাঠির বারান্দাটা নষ্ট হয়ে গেল, জল পড়তে শুরু করলো বারান্দার মধ্যে। তখন আবার রান্নাঘর মানে গ্যাসের টেবিল সব ভিতরে ঢুকালাম। তারপরে আবার এই যে টিনের বারান্দা দেওয়ার পর এখন আবার বাইরে বের করে নিলাম। তবে হ্যাঁ, জীবনে এই ছোট্ট ঘরটার মধ্যে কতবার যে জায়গা চেঞ্জ করেছি, মানে এই দিকের জিনিস ওই দিকে আর ওই দিকের জিনিস এইদিকে, কতবার যে রান্নাঘর বের করেছি আর ভিতরে নিয়ে গিয়েছি, সেটা বলা বড় দায়। তোমরা তো দেখেছোই যারা প্রথম থেকে ভিডিও দেখো। কত কিছু পরিবর্তন করার পর এখন গিয়ে একটু সুন্দর করে সাজিয়ে তুলেছি ঘরটাকে, আর এখনই আবার কিছুদিন পর ভাঙতে হবে। সে আজ না হোক কাল ভাঙতে তো হবেই, তো এই জন্য আরও বেশি কষ্ট লাগে। তো যাই হোক, এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর গতকালকের ভিডিওতে 2-1জন বাজেভাবে কমেন্ট করেছে, কিন্তু সেগুলো নিয়ে আমার আর কিছুই বলার নেই, কারণ যাদের যেমন চিন্তা ভাবনা তারা সেরকমটাই ভাববে, তাই না?
যাই হোক, প্রত্যেক দিনের মতো এই যে জুয়ের পড়া হয়ে গেল, টি টেবিলটা নিয়ে এসে আবার ওই টি টেবিলের উপরে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর কয়েকটা দিন তারপরে হয়তো আর প্লাস্টিকটা মশারির উপরে দিতে হবে না, কারণ এখন ঠান্ডাটা প্রায় অনেকটা কম পড়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে আর কি। দিনের বেলা তো সেরকম আর ঠান্ডা হয়ই না, রাতের বেলা শুধু একটু ঠান্ডা হয়। তারপরেও আপাতত দিই প্লাস্টিকটা মশারির উপরে। এই যে কখন ধরেছি সবে আমার ঘর গোছানো হইলো, কার্পেট আর মাদুরটা একটু বাইরে রোদে দিই। তো জুই একা হাতে ভাত খাচ্ছে না শোনা? তুমি একা হাতে ভাত খেতে পারো? তো আজ হবে এই বারান্দার সামনাটাতে রং করা হবে। রং না কি বলে এগুলোকে জানি? পুটিন। এইগুলো ও, এগুলাকে বলে পুটিন। একটা কাজ চুন বলে অনেকে, না? চুন আলাদা। চুন নাকি এগুলো? ওইটা দিয়ে গুলেবা না হাত দিয়ে? হাত দিয়ে না, নড়ি দিয়ে গুলে দেবে। এখানে কতগুলো আছে বলো তো? এখানে 5 কিলো। 5 কেজি। 5 কেজি দিয়ে হবে পুরোটাতে রং করা? হয়তো যাইতে লাগে, কিন্তু গাঢ় দিতে হবে না। শুধু সামনাটাতেই রং করা হবে, এই যে এই দিকটাতে আর এই, তাহলে দেখতে সুন্দর লাগবে। না করলে নাকি হবে না, একটু গাঢ় করতে হবে। আর অনেকগুলো আছে, মনে হয় আটা ভাঙাচ্ছে। তো পুটিনটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছে, আর এভাবে একটা লাঠির সাহায্যে গুলিয়ে নিচ্ছে। ইয়েটা দিয়ে বসে দাও থাপ্পার মতো করে। উপর থেকে ধরো। রংটাই পুরো চেঞ্জ হয়ে যায়, না? তো আমি তো রং করেছি আমার ঘরটাতে, এইটাতে একটু ট্রাই করে দেখি। পড়তেছে দেখো। বেশি করে নিয়ে একবারে, আর এখান দিয়ে কোনো কেটে ইয়ে করে নিয়ে দিলে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি তো আর্টিস্ট রে। বাবা করলো, ও করলো, এই দেখো। আমি বলতেছি একটাতে দিতে হবে। আমি রং করছি ভাই, আমার কত সুন্দর ফিনিশিং আছে। আর তুমি যেইভাবে করতেছো, দেখো ওখানে করতে কতক্ষণ লাগবে। পুটিনটা নিয়ে আসার পর জুয়ের পাপাকে বললাম যে তুমিই করো পুটিনটা, কিন্তু ও বলছিল যে আমি পারবো কি। তারপরে আমি বললাম যে চেষ্টা করো, সব পারবে। তো ট্রাই করলো অনেকক্ষণ ধরেই, কিন্তু হচ্ছিল না। বাবাও ট্রাই করলো, তারপরেও হচ্ছিল না। তো তারপরে আমি এই যে নেমে পড়লাম। পাকা ঘরের এই নতুন ওয়ালগুলোতেই রং করা অনেক দিনের একটা স্বপ্ন ছিল। আমি তো যখন ঘরটা কমপ্লিট হয়েছে তখন থেকেই তোমাদেরকে বলি যে শাশুড়ি মায়ের ঘরের সামনের ওয়ালগুলো আমি সুন্দর করে রং করে দেবো। আর এটা শুধু আমার স্বপ্ন না, শাশুড়ি মায়েরও স্বপ্ন যে মানে ঘরের ওয়ালগুলোতে সুন্দর রং করা থাকবে, দেখতে বেশ ভালো লাগবে। কিন্তু রঙের যে পরিমাণে দাম, তো রং করা তো আর এখন আপাতত সম্ভব না। তাই পুটিন নিয়ে এসে আজ এই ওয়ালগুলোতে আমরা পুটিন দিয়ে রং করে দিচ্ছি। আর পুটিনের দাম কিন্তু বেশি একটা না, এখানে 100 টাকার অনেকগুলো আছে। আর কি জানো তো, ভেবে দেখলাম যে এই ঘরটা না ব্যাকগ্রাউন্ডে যখন ভিডিও করি তখন কালারটা ফুটেই ওঠে না, তাই ভাবলাম পুটিন করলে দেখতেও সুন্দর লাগবে আর শাশুড়ি মায়ের স্বপ্নটাও পূরণ হবে। তো আমি এই যে প্রথমবার ট্রাই করতে দেখি বা খুব সুন্দর রং করা হচ্ছে, তো তাই জুয়ের পাপাকে বললাম যে তুমিও এইভাবে করো, দেখবে পুরোটাই খুব তাড়াতাড়ি হবে। প্রথমে এমনিতেই করছিলাম, তারপরে দেখি চুলের মধ্যে রংটা ভরে যাচ্ছিল, তাই চুলের মধ্যে একটা এভাবে গামছা বেঁধে নিলাম যাতে চুলে না ভরে এই সাদা রঙগুলো। এই ঘরটাতে পুরোটাতে পুটিন করার পর দেখবে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, আলাদা রকমই লাগবে দেখতে। তো আগেরগুলো শেষ হয়ে গেছে, আবার এগুলো ভুলানো হলো। এইবার মনে হয় ঠিক হয়েছে, তখন বেশি গাঢ় হয়েছিল মনে হয়। এইবার পাতলাটা ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এটা দিয়ে বেশি রং করা যাচ্ছে। হ্যাঁ, মানে ভরে গোটা যাচ্ছে, তাড়াতাড়ি ফুটিয়ে যেতে। হ্যাঁ। তবে আজ আর ঘরের ভিতরটাতে করা হবে না, ঘরের ভিতরটাতে আমরা পরে করব, আপাতত বাইরেটাতেই করে নিচ্ছি। রঙের যেহেতু প্রচুর দাম, তো এই ওয়ালগুলোতে হয়তো পুটিন করার উপরে আর রং দিতে পারবো কিনা জানি না কখনো, তবে রং করলে না আরও বেশি সুন্দর লাগবে দেখতে। আর পুটিনটা মানুষ দেয় এই জন্য যাতে রংটা সুন্দরভাবে বসে।
আর কি জানো তো, ঘরের মধ্যে একবার রং করতে ধরলে না একটা ওয়ালের পর আর একটা করতেই মন চায় শুধু। আর আমার ওই ছোট্ট ঘরের ভিতরটাতে রং করতে গিয়ে আমি বুঝে গিয়েছি যে রঙের কি পরিমাণে খরচা হয়, মানে প্রচুর প্রচুর। তো এর জন্য এখন তো আর সম্ভব না, যেহেতু আমাদের ঘরের কাজ শুরু করেছি তাই আপাতত পুটিনটাই করি। তো আমি ওকে এভাবে একটু দেখিয়ে দিলাম আর এই পর্যন্ত করে দিলাম, তারপরে বাকিটা ও করে নেবে। আর আমার এখনও প্রচুর কাজ আছে, আমি সেইগুলো এখন করব। এই কাজগুলোতে না ও একদমই পাকাপোক্ত নয়। আমাদের ঘরে যখন রং করেছিলাম তখনও ও পাচ্ছিল না, আমি দেখিয়ে দিলাম, তারপরে গিয়ে রং করা শিখলো। তবে জলটা যদি বেশি দেওয়া হয়, বেশি পাতলা হলে কিন্তু একদমই ভরবে না, সব গলে গলে পড়ে যাবে। তো দেখো আমি অল্প একটু করে দিলাম আর ও এই যে বাকিটা করছে, দেখিয়ে দিলাম যে এইভাবে করো। এর আগে কিন্তু এই যে আমাদের ঘরে দেখতে পাচ্ছ রং, সবুজ রং, এটা আমরা দুজনে মিলে করেছিলাম। ভিতরেরটা আমি করেছিলাম, বাইরেরটা আমরা দুজনে মিলে, কারণ এত দূর পর্যন্ত আমার হাত চাই না। আমি ওকে এতবার করে বললাম যে গামছাটা তুমি এবারে চুলের মধ্যে বাঁধো, তাহলে চুলে রং ঠং ভরবে না। আর এই পুটুনের রংটা কিন্তু যতক্ষণ পর্যন্ত ভালোভাবে শুকাবে না ততক্ষণ পর্যন্ত বেশি মানে ফুটবে না আর কি। যত দেখো ওই সাইডটা অনেকটা শুকিয়ে গিয়েছে, বেশি সাদা লাগছে দেখতে। আর এইটা না কালকে একদম দেখবে বেশি করে ফুটে উঠবে, কারণ কালকে একদম ভালোভাবে শুকিয়ে যাবে। তো দেখো সবে এখন আমি শাকটা নিয়ে আসলাম, স্নান করার আগে ভাবলাম শাকটা একটু ধুয়ে ধুয়ে রাখি। শাক ছাড়া তো আর ভাত খাওয়া শান্তিই হবে না আজকে দুপুরের, কারণ যেহেতু শাক দেখেছি, শাক জিনিসটা গ্রামের কম বেশি সবাই খুব পছন্দ করে। একটু রসুন থেতো করে দিয়ে শাকটা আমি দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা এমনিতে পরে দিয়েছিলাম, যেহেতু হালকা ঝোল রাখবো এর জন্য আমি লঙ্কাগুলো পরে দিলাম। আর ঝাল হলে আবার জুই খেতে পারবে না, জুইকে এই শাকটা খাওয়ানো খুবই ভালো, তবে ও পছন্দও করে এখন এই কচি শাকগুলো খেতে। তারপরে আর কিছু না, শুধু সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। আর ঢেমচি শাকটা না ভাজার থেকে বেশি হালকা ঝোল রাখলেই ভালো লাগবে আমার মনে হয়, শুধু বতুয়া শাক থাকলে ভাজা করতাম। তারপরে এই যে ওর পুটিন যতটুকু ছিল ততটুকু করা হয়ে গিয়েছে, বাপ বেটি মিলে বসে পড়েছে খেতে। জুয়ের আবার টিউশন আছে, তো ওর বায়না যে যাবে না, এই জন্য আমি বললাম যে ঠিক আছে একা হাতে খাও তাহলে, তো এই জন্য একা হাতে খাচ্ছে। আর এদিকে আমার শাক রান্নাও হয়ে গিয়েছে, তো শাকটা নামিয়ে নিয়ে আমি ওইদিকে খেতে বসবো। থালায় ভাত সাজিয়ে দিয়েছে শাশুড়ি মা। কি কি সবজি? ঢেমচি শাক, ডাটা মাছের ঝোল। আরে যে জুই একা হাতে খাচ্ছে, স্নান করিয়ে দিয়েছে। তো এই যে দেখো সবে ভিডিওটা আপলোড দেওয়া হইলো, আর এদিকে এসে দেখি বাবা দেখো এই টেবিলটার মধ্যে আর জুয়ের এই ছোট্ট চেয়ারটার মধ্যে রং করে নিয়েছে। কি সুন্দর লাগছে না রং করার পর, কিন্তু এই রংটা বসে থাকলে তবেই না। আমি এর আগে বেঞ্চের মধ্যে রং করেছিলাম, হাই বেঞ্চ লো বেঞ্চ, কিন্তু একটাতেও থাকেনি রং, সব উঠে যায় বসতে বসতে। তবে যাই হোক রং করার পর দেখতে সুন্দর লাগছে। এই সাইডটাতে করা হয়ে গিয়েছে, ওই সাইডটাতে কালার হয়নি এখনো। তো দেখো এইটুকুর মধ্যে হয়েছে, তাতেই শেষ। কালকে আবার নিয়ে এসে আবার লাগাতে হবে ওই সাইডটাতে, ওই সাইডটাতে। ওই দেখো কত উপরে উঠেছে সুপারি গাছের মধ্যে। কি দুলছে বাবারে, এক গাছে উঠে আর এক গাছে সুপারি পাড়তেছে। আমার তো দেখেই ভয় লাগছিল, বানরগুলো যেমন এক গাছ থেকে আর এক গাছ লাফিয়ে যায়, সেরকম করে এক সুপারি গাছ থেকে আর এক গাছ চলে গেল। আর বাবা এখানে এই তো কাঠের কাজগুলো করলো। তো এই কাঠের টুকরাগুলো না দিয়ে খুব সুন্দর উনুন ধরানো যায়, কারণ খুব জলে এগুলো, তো এই জন্য আমি একটা প্যাকেটের ভিতরে ভরে রাখছি নষ্ট না করে। যখন দেখবে নতুন ঘরের কাঠের কাজ হয় তখন এরকম অনেক কাঠের টুকরা পড়ে থাকে, বস্তা বস্তা। বাবাদের ওই নতুন পাকা ঘরের চালটা যখন দিল তখনও কিন্তু এরকম অনেক কাঠের টুকরা ছিল, ওগুলো দিয়ে আমরা সুন্দর করে উনুন ধরাতাম। এই তো এদিকে সাইড করে রেখে দিলাম। তারপরে এখন হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যার আগে এই যে পুরো উঠোন ঘর বারান্দা এগুলো আর একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, তাহলে অনেকটা ফ্রেশ লাগবে সন্ধ্যাবেলাটা। সংসারের এই কাজগুলোই তো করতে সকাল থেকে সারাটা দিন চলে যায়, তাই না? তো এদিকে যে আমি ভাবছিলাম কতদিন ধরে একটা শ্যুট দেবো মেকআপের জন্য, সেটাও আর হয়ে উঠতেছে না। যাক, এদিকে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়ার পর কিন্তু এখনও বাসন মাজা হয়নি, সব কলের পাড়ে নিয়ে গিয়ে রেখে দিয়েছি। ঝাড়ু দেওয়া হয়ে গেলে বাসনগুলো মাজা দেওয়া করে জল নিয়ে আসবো, তারপরে জামা কাপড়গুলো ঢোকাতে হবে। আর এই দেখো মাদুর কার্পেট এগুলো একটু ঝেড়ে ঝুড়ে ঢুকিয়ে নিচ্ছি।
এখন যাব ক্ষেতের ওইদিকে, টারের মধ্যে কিছু জামা কাপড় শুকাইতে দেওয়া ছিল, এগুলো নিয়ে যাই, পরে না হলে না একদম মনে থাকে না। আর এই সন্ধ্যাবেলাটা এদিকে আর একটা মানুষেরও দেখা পাওয়া যাবে না। দেখো এখানেও আমাদের একটা লেবু গাছ হয়েছে, কি সুন্দর। ধুয়ে দিলাম, কিন্তু এখন তো আর শুকাবে না, সন্ধ্যা লেগে গিয়েছে। এগুলো কালকে সকালবেলা রোদ উঠলে শুকিয়ে যাবে। এই তো এইটুকুতে লেগে গেল সন্ধ্যা। তারপরে হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম আর ফ্রেশ হয়ে এই যে সন্ধ্যা দেবো এখন। আর এই ধূপদানিটা সেদিন নতুন নিয়েছিলাম মেলাবাড়ি। ধূপদানিটার কথা ভুলে গিয়েছিলাম, ব্যাগের ভিতরেই রাখা ছিল। আজকে জুয়ের পাপা বের করে দিল, তো এটাতেই আমি ধূপগুলো দিয়ে দিলাম। তো এই যে সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিলাম, চলো লাল চা আদা দিয়ে। তো এখানে আমার চা হয়ে গিয়েছে, আর দেখো খুন্তি খুঁজে পাচ্ছি না, তাই এখানে হাতা দিয়েই, খুন্তিটা কিন্তু সন্ধ্যার দিকে আমি মেজে আনলাম। এই যে বাসনের ভিড়ে আছে কোথায় যেন, তো এইরকম করে আমি করে নিচ্ছি। আর দেখো হলুদ বাড়ন্ত, চিড়াটা এখন ভেজে নিচ্ছি। অনেকদিন পর আজ ইচ্ছে হলো একটু চিড়া ভাজা দিয়ে চা খাবো। এই চিড়া ভাজাটা আমি জুয়ের পাপার কাছ থেকে শিখেছি। ওর চিড়াতে হলুদ না দিলে না খেতেই চায় না, এই জন্যই বললাম হলুদটা বাড়ন্ত ছিল। আর আজ বাজার থেকে আসার সময় নিয়ে আসবে ও। তো এই যে আমার চাও রেডি, এদিকে চিড়া ভাজাও রেডি। চলো এখন চাটা খেয়ে নিই সন্ধ্যাবেলা। জুই সবে টিউশন থেকে আসলো। পিঠা ভাজি ধরছেন? কি পিঠা এটা? পোয়া পিঠা, ময়দা আটা দিয়ে? হ্যাঁ, গমের আটার। এগুলো ময়দা আটার, হ্যাঁ না? তো দেখো ময়দা আটার সিঙ্গারা পিঠা। আর খাইলেন বাবা? আর এখানে গমের আটা দিয়ে ভাজতেছে তেলের মধ্যে। গমের আটার আবার পুয়া পিঠা হয় নাকি? ময়দা যখন জিজ্ঞাসা করলো কিনতে পাওয়া যায়। ময়দা আটার হলেও পিঠেগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।